হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়াইজ জিকে কনসেপ্ট। তো আজকে আমরা ডাব্লিউবিএসএসসির গ্রুপ সির জন্য 3 নাম্বার প্র্যাকটিস সেট নিয়ে এসেছি ইংলিশের ওপরে। তোমরা যদি এর আগের দুটো প্র্যাকটিস সেট দেখে না থাকো তো অবশ্যই দেখে নেবে, আমাদের চ্যানেলের প্লেলিস্টে রয়েছে। তো অবশ্যই এই ক্লাসটিও দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ প্রত্যেকটা প্রশ্নের উত্তর ব্যাখ্যা সহ কিন্তু বিশ্লেষণ করা রয়েছে, ঠিক আছে? তো অবশ্যই দেখো। তো চলো কথা নয়, ক্লাসটি শুরু করা যাক। তো দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ইফ আই ড্যাশ এ বার্ড আই উড ফ্লাই। তো এই ধরনের বাক্যে বা সেন্টেন্সের মধ্যে যে ভাবটি প্রকাশ পাচ্ছে তা হচ্ছে কোনো কল্পনা বা কোনো ইচ্ছা, ঠিক আছে? এটাকে বলা হয় সাবজেক্টিভ মুড। কি বলা হয়? সাবজেক্টিভ মুড বলা হয়। তো এই সাবজেক্টিভ মুডের ক্ষেত্রে মনে রাখবে, সাবজেক্টের পরে সব সময় কিন্তু ওয়্যার বসে, ঠিক আছে? সাবজেক্টের পরে সব সময় ওয়্যার বসবে যদি সেটা সাবজেক্টিভ মুডে থাকে, অর্থাৎ যেই বাক্যের মধ্যে কোনো কল্পনা বা ইচ্ছা প্রকাশ পাবে। তা কী হবে সঠিক উত্তর? অপশন বি, ওয়্যার। ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি এটি পাখি হতাম, আই উড ফ্লাই, আমি কিন্তু উড়তে পারতাম, তাই না, আকাশের মধ্যে। নেক্সট দেখো, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড, এ পার্সন হু রাইটস দ্য স্টোরি অফ হিজ ওন লাইফ। এমন একজন ব্যক্তি যে নিজের জীবন সম্পর্কে কোনো কিছু লিখবে, তাই না? তাহলে এই ধরনের লেখাকে আমরা কি বলবো? আমরা বলবো অটোবায়োগ্রাফি। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, অটোবায়োগ্রাফি। আর বায়োগ্রাফি মানে হচ্ছে শুধু নিজের জীবনী যদি লেখা হয়, ঠিক আছে, মানে সেই জীবনীটা যদি অন্য কেউ লেখে তাহলে সেটা হচ্ছে বায়োগ্রাফি। আর যদি নিজে তার জীবনী লেখে তাহলে হচ্ছে অটোবায়োগ্রাফি। অটো অর্থ হচ্ছে নিজে, আর হিস্ট্রি মানে তো ইতিহাস, নোবেল মানে উপন্যাস, ঠিক আছে? তো সঠিক উত্তর অপশন সি, অটোবায়োগ্রাফি। নেক্সট দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, দ্য নীল ইজ লঙ্গার দ্যান ড্যাশ রিভার ইন আফ্রিকা। সেন্টেন্সটা দেখে বুঝতে পারছো এটি কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে। তো কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে, ঠিক আছে, দেখো নীল হচ্ছে একটা নদী, সেই নীল নদকে অন্য নদীর সাথে তুলনা করা হচ্ছে আফ্রিকার। তাহলে যখন কোনো একই রকম জিনিসের সাথে তুলনা করা হয় তখন কি হয়? দেনের পরে এনি আদার হবে। কি হবে? এনি আদার। তাহলে সঠিক উত্তর কী হবে? দ্য নীল ইজ লঙ্গার দ্যান এনি আদার রিভার ইন আফ্রিকা, ঠিক আছে? নেক্সট দেখো, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক ওয়ার্ডটি কোনটি সেটি কিন্তু জানতে চেয়েছে। তো কি রয়েছে? অ্যাকচুয়ালি যেটা রয়েছে তা হচ্ছে বিউরোক্রেসি, অর্থাৎ আমলাতন্ত্র। এই আমলাতন্ত্রের যে সঠিক বানানটা কি হবে? বিউরোক্রেসি, ঠিক আছে? তো দেখো দুটো পার্টে ভাগ করো, একটা হচ্ছে বিউরিও আর একটা হচ্ছে ক্র্যাসি। ক্র্যাসি শব্দের অর্থ হচ্ছে শাসন, আর বিউরিওস কথার অর্থ হচ্ছে অফিস, ঠিক আছে? তো দেখো বিইউ আর ই এ ইউ, বিউরিওক্রেসি, সি আর এ সি ওয়াই। তো কোনটাতে রয়েছে বলো? তো সঠিক উত্তর হবে অপশন বি, বিউরিওক্রেসি, ঠিক আছে? নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, 55 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখে নিব। তো প্রশ্নটি হচ্ছে, আইডেন্টিফাই দ্য ফেমাইন জেন্ডার অফ স্টেক। অর্থাৎ স্টেকের স্ত্রীলিঙ্গ কী হবে? তো স্টেক কথাটার অর্থ কী? তো মনে রাখবে, স্টেক কথাটির অর্থ হচ্ছে পুরুষ হরিণ। কী বলা হয়? পুরুষ হরিণ। তাহলে স্ত্রী হরিণকে কী বলা হবে? ঠিক আছে, ফিমেলটা কী বলা হবে? তো মনে রাখবে হাইন্ড বলা হবে, হাইন্ড। হাইন্ড শব্দের অর্থ হচ্ছে স্ত্রী হরিণ। আর বাকি যে অপশানগুলো রয়েছে, যেমন ডো, ডো মানে কি? ডো মানে হচ্ছে স্ত্রী খরগোশ, অর্থাৎ র্যাবিটের যে স্ত্রীলিঙ্গ সেটা হচ্ছে ডো। আর ইউ কি? ইউ হচ্ছে ভেড়ার স্ত্রীলিঙ্গ, বা শিপ, শিপির যে স্ত্রীলিঙ্গ সেটা হচ্ছে ইউ, ঠিক আছে? আর মেয়ার, মেয়ার হচ্ছে ঘোড়ার স্ত্রীলিঙ্গ, অর্থাৎ হর্স, হর্সের ফেমিনাইন জেন্ডার হচ্ছে মেয়ার, ঠিক আছে? এগুলো অবশ্যই কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো পরবর্তী পয়েন্ট, চুজ দ্য সিনোনিম অফ জেনিথ। জেনিথের সিনোনিম কি হয়েছে? ঠিক আছে, তাহলে জেনিথ শব্দটার অর্থ কী? তো মনে রাখবে জেনিথ শব্দটির অর্থ হচ্ছে চূড়া বা শীর্ষবিন্দু, মানে হাইস্ট পিক বলতে পারো, শীর্ষবিন্দু, ঠিক আছে? তাহলে সঠিক উত্তর হবে কি? না, সঠিক উত্তর হয়ে যাবে পিক, কারণ পিক মানেও চূড়া, পর্বতের চূড়াকে পিক বলে।
ঠিক সেম মানে বোঝাচ্ছে জেনিথ মানেও শীর্ষ বা চূড়া। তাহলে বাকি অপশানগুলো দেখে নিব। যেমন এটা নেডির, নেডির মানে কি? নেডির মানে হচ্ছে নিম্ন বিন্দু, ঠিক আছে। আর বটাম মানে হচ্ছে নিম্ন স্থান, আর ভ্যালি মানে হচ্ছে উপত্যকা। তো সঠিক উত্তর কী হবে? পিক। পিক মানে উঁচু, জেনিথ মানে উঁচু। আর দেখো যদি অ্যান্টোনিম বলা হতো না, জেনিথের অ্যান্টোনিম, তাহলে কিন্তু নেডির হতো, ঠিক আছে, নিম্ন স্থান। পরবর্তী দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, আই হ্যাভ বিন লিভিং হেয়ার ড্যাশ 2010। 2010 সাল থেকে সে এখানে বাস করেই চলেছে, তাই না? তাহলে মনে রাখবে এখানে একটা জিনিস, পয়েন্ট অফ টাইম, ঠিক আছে, যদি পয়েন্ট অফ টাইম হয়, ঠিক আছে, তাহলে কিন্তু সবসময় সিন্স ব্যবহার করব পয়েন্ট অফ টাইম বোঝাতে। অর্থাৎ নির্দিষ্ট সাল বা সময় যদি থেকে কোনো কিছু বোঝায়, তাহলে সেটা হবে সিন্স। তাহলে এখানে হবে সঠিক উত্তর অপশন বি, সিন্স। তাহলে ফর কখন বলবো? ঠিক আছে, ফর। তাহলে ফরকে আমরা ব্যবহার করব যখন পিরিয়ড অফ টাইম বোঝাবে বা সময়ের ব্যাপ্তি বোঝাবে, যে মনে করো সে 10 বছর থেকে এখানে থাকছে, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু আমরা ফর ইউজ করতাম। তো এখানে কিন্তু সিন্স হবে। তাহলে আই হ্যাভ বিন লিভিং হেয়ার সিন্স 2010, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কী রয়েছে, দেখো, হুইচ সেন্টেন্স ইজ কারেক্টলি স্ট্রাকচার্ড, কোনটি সঠিকভাবে ঠিক রয়েছে? I prefer tea than coffee. I prefer tea to coffee. I prefer tea from coffee. I prefer tea more than coffee. আমি কফি থেকে চা খেতে বেশি পছন্দ করি, তাই না? তাহলে এই যে প্রেফার যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছ, তো প্রেফার ওয়ার্ডের পরে মনে রাখবে সবসময় কী বসে? টু বসে, ঠিক আছে, মনে রাখবে সবসময় টু বসে। তাহলে কী হবে সঠিক উত্তর? তো আই প্রেফার টি টু কফি, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে, মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখব, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক উত্তরটি বাছাই করতে হবে। এর মধ্যে কোন সেন্টেন্সটির গঠন ঠিক রয়েছে? তো দেখো এই সেন্টেন্সটি ভালো করে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটার মধ্যে 3টি করে সাবজেক্ট রয়েছে, আই, ইউ অ্যান্ড হি। তো মনে রাখবে যখন কোনো ইতিবাচক বাক্যের মধ্যে, ঠিক আছে, একাধিক বাক্য একাধিক সেন্টেন্সের মধ্যে দেখবে অনেকগুলো সাবজেক্ট রয়েছে, তার মধ্যে দেখবে বিশেষ করে ওই ফার্স্ট পারসন, ঠিক আছে, সেকেন্ড পারসন আর থার্ড পারসন, মানে 3টি সাবজেক্টই যদি কোনো ইতিবাচক বাক্যের মধ্যে থাকে, তো সেক্ষেত্রে মনে রাখবে কী হবে? তো মনে রাখবে সেক্ষেত্রে একটা ক্রম তোমরা সবসময় মনে রাখবে, যে কী ক্রমটি, যে সবসময় প্রথমে কিন্তু সেকেন্ড পারসন বসবে, তারপরে থার্ড পারসন বসবে, তারপরে ফার্স্ট পারসন বসবে। এইটা তোমরা মনে রাখবে, ঠিক আছে। কোনো ইতিবাচক বাক্যের মধ্যে যদি 3টি পার্সনের সাবজেক্ট একসাথে থাকে, সেক্ষেত্রে সেকেন্ড পারসন আগে, তারপর থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন। তো দেখো এখানে সেই হিসেবে সাজাতে গেলে সঠিক উত্তর হবে অপশন বি, ইউ, হি অ্যান্ড আই আর প্রেজেন্ট। এখানে ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, হিটা হচ্ছে থার্ড পারসন, আর আইটা হচ্ছে ফার্স্ট পারসন, ঠিক আছে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এবার পরবর্তী প্রশ্ন দেখব, আইডেন্টিফাই দ্য ফ্রেজাল ভার্ব, ঠিক আছে, ফ্রেজাল ভার্বটা চিহ্নিত করতে বলা হচ্ছে। তো এখানে বলছে টু রিকভার, তো রিকভার এর ফ্রেজাল ভার্ব কী হবে সেটা জানতে চেয়েছে, ঠিক আছে। তো মনে রাখবে রিকভার অর্থ হচ্ছে আরোগ্য লাভ করা বা সেরে ওঠা রোগ থেকে। তো এর অর্থে ব্যবহার করবো আমরা কাম রাউন্ড। কাম রাউন্ড কথাটির অর্থ হচ্ছে আরোগ্য লাভ করা, অর্থাৎ রোগ থেকে সেরে ওঠা, ঠিক আছে। তাহলে বাকি অপশানগুলো কি দেখে নিই। কাম অ্যাক্রোস, কাম অ্যাক্রোস মানে কী বোঝাচ্ছে? তো মনে রাখবে কাম অ্যাক্রোস মানে হচ্ছে হঠাৎ দেখতে পাওয়া, ঠিক আছে, সাডেনলি কী হবে, দেখা করা হলো, ভিজিট হলো, ঠিক আছে। কাম বাই, কাম বাই মানে কি? তো কাম বাই মানে হচ্ছে অর্জন করা, টু গেইন, ঠিক আছে। আর কাম অফ মানে কি? কাম অফ মানে হচ্ছে সফল হওয়া, টু সাকসিড। তো এগুলো হবে, ঠিক আছে, মনে রাখবে। তো সঠিক উত্তর রিকভার মানে কাম রাউন্ড। নেক্সট দেখো 61 নাম্বার প্রশ্ন, চুজ দ্য অ্যান্টোনিম অফ ভার্চিউ, ভার্চুর এর বিপরীত শব্দ জানতে চেয়েছে। তো এই ভার্চিউ শব্দটির অর্থ অ্যাকচুয়ালি কী? তো মনে রাখবে পুণ্য বা গুণ। এর ভার্চিউ শব্দটির অর্থ পুণ্য বা গুণ। তাহলে অপশানগুলো দেখা যাক। যেমন দেখো কি রয়েছে,
গুডনেস কথার অর্থ কি? সততা বা ভালো গুণ। গুডনেস কথার অর্থ সততা বা ভালো গুণ। পিওরিটি কথার অর্থ হচ্ছে বিশুদ্ধতা। ট্রুথ মানে হচ্ছে সত্য। আর ভাইস কথার অর্থ হচ্ছে পাপ বা দোষ। ঠিক আছে, ভাইস কথার অর্থ হচ্ছে পাপ বা দোষ। তাহলে ভার্চু মানে পুণ্য বা ভালো গুণ। তাহলে এর অ্যান্টোনিম কী হবে? ভাইস। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, এ প্লেস হোয়ার বিস আর কেপ্ট ইজ কল্ড। এমন একটি স্থান যেখানে মৌমাছিদের রাখা হয় বা সংরক্ষণ করা হয়। তো মৌমাছিদের থাকার জায়গা সেটাকে কি বলা হয়? তো মনে রাখবে এপিয়ারি বলা হয়। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, এপিয়ারি, এ প্লেস হোয়ার বিস আর কেপ্ট। ঠিক আছে, আর অ্যাভিয়ারি যদি বলা হয় পক্ষীশালা, যেখানে পাখিদের রাখা হবে, বার্ডস রাখা হবে। ক্যানেল কাকে বলা হবে? ক্যানেল, ক্যানেল বলা হবে কুকুরের যে থাকার জায়গা সেটা। আর স্ট্যাবেল মানে কি? ঘোড়ার আস্তাবলকে বলা হয় স্ট্যাবেল। ঠিক আছে, নেক্সট দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, হি জাম্পড ড্যাশ দ্য রিভার। সে জাম্প করলো রিভারে। তাহলে দেখো বাইরে থেকে নিশ্চয়ই জাম্প করেছে, তো বাইরে থেকে যখন ভেতরে প্রবেশ করার কোনো ব্যাপার থাকবে সেক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করব। হি জাম্পড ইনটু দ্য রিভার। অপশান সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, এবার দেখো পরবর্তী প্রশ্ন, 64 নম্বর প্রশ্ন দেখব। ঠিক আছে, চুজ দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড। সঠিক বানানটি কিন্তু জানতে চাওয়া হয়েছে। এমবেরেসমেন্ট, ঠিক আছে, এমবেরেসমেন্টের সঠিক বানানটি চাইছে। তোমরা রাখবে এমবেরেসমেন্ট এর অর্থ হচ্ছে কি অ্যাকচুয়ালি? লজ্জা। ঠিক আছে, লজ্জা শব্দের অর্থ হচ্ছে এমবেরেসমেন্ট। তো এই এমবেরেসমেন্ট শব্দটির মধ্যে মনে রাখবে দুটো আর আর দুটো এস থাকবে। ঠিক আছে, এমবেরেসমেন্ট শব্দটির মধ্যে দুটো আর আর দুটো এস থাকবে। তাহলে ই এম বি এ ডবল আর এ ডবল এস এম ই এন টি। অপশন বি দেখো সঠিক উত্তর, দুটো আর দুটো এস থাকবে। ঠিক আছে, তাই মনে রাখবে এমবেরেসমেন্ট মানে হচ্ছে লজ্জা। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, চুজ দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ ক্যাকটাস। এই ক্যাকটাস শব্দটির প্লুরাল জানতে চাওয়া হয়েছে। এই ধরনের পরীক্ষায় বেশি আসে, কারণ ক্যাকটাস হচ্ছে একটা ল্যাটিন বা ওয়ার্ড। ঠিক আছে, এই ল্যাটিন ওয়ার্ডের শেষে যদি মনে রাখবে ইউএস থাকে, ইউএস। ঠিক আছে, ল্যাটিন ওয়ার্ডের শেষে ইউএস থাকলে সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় কি হয়ে যায়? ইউএসের পরিবর্তে আই হয়। ঠিক আছে, কি হয়? আই হয়। তাহলে দেখো ইউএসকে উঠে যদি আই করে কি হবে? অপশান বিতে রয়েছে ক্যাকটাই। ক্যাকটাই হবে সঠিক উত্তর, মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, নো সুনার হ্যাড হি লেফট ড্যাশ ইট বিগেন টু ট্রেন। দেখো নো সুনার হ্যাড দিয়ে রয়েছে, তো একটা তোমাদের আমাদের স্ট্রাকচার বলছি, মনে রাখবে নো সুনারের পর, ঠিক আছে, নো সুনারের পর যদি হ্যাড হয় মনে রাখবে হ্যাড, আরেকটা কী হয়? ডিড হয়। ঠিক আছে, ডিড। তো নো সুনার যদি হ্যাড থাকে তো হ্যাডের পরে যে সাবজেক্ট থাকে সে সাবজেক্টের ভিত্তিতে ভার্ব 3 বসে। ভার্বটা সবসময় V3 বসে, অর্থাৎ ভার্বের 3 নাম্বার ফর্ম বসবে, তারপরে দেন দিয়ে আদার্স কিছু হবে। ঠিক আছে, এটা মনে রাখবে। আর যদি ডিড ব্যবহার করা হয় তো নো সুনার ডিড, তাহলে কিন্তু সেক্ষেত্রে সাবজেক্টের পরে সবসময় V1 বসবে। তাহলে হ্যাড হলে V3, ঠিক আছে, আর ডিড হলে V1। তো দেখো এখানে নো সুনার হ্যাড হি লেফট রয়েছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি ডিড হওয়া উচিত ছিল, তো ডিড এখানে উজ্জ্বল রয়েছে। তো নো সুনার হ্যাড হি লেফট, তো কী বসবে? দেন বসবে, THAN, দেন। ঠিক আছে, অপশান সি হবে, আচ্ছা সরি অপশান সি নয়, ভুল বললাম, এই অপশান বি। ঠিক আছে, দেন। তো নো সুনার হ্যাড হি লেফট বা হি ডিড লেফট ইট বিগেন টু রান, তার মানে এখানে কী বসবে? দেন বসবে। এই স্ট্রাকচারটা মনে রাখবে, ইম্পর্টেন্ট। ঠিক আছে, আরেকবার বলছি, নো সুনার হ্যাড সাবজেক্ট প্লাস V3 প্লাস দেন আদার্স। আর আরেকটা কি? নো সুনার ডিড প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস দেন আদার, এইভাবে হবে। ঠিক আছে, মনে রাখবে। পরবর্তী দেখো, চুজ দ্য ওয়ার্ড দ্যাট মিনস বিলঙ্গিং টু দ্য সেম টাইম। একই সময়ের সমসাময়িক।
একই রকম সময় বোঝাতে কী হবে, বিলঙ্গিং টু সেম টাইম। তাহলে অ্যানসিয়েন্ট কথার অর্থ কী? অ্যানসিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন, এটা হবে না। মডার্ন মানে কি? আধুনিক, এটাও হবে না। ফিউচার মানে কি? ভবিষ্যৎ, হবে না। কন্টেম্পোরারি মানে হচ্ছে সমসাময়িক, কন্টেম্পোরারি মানে হচ্ছে সমসাময়িক, এর অর্থ বিলঙ্গিং টু দ্য সেম টাইম। ঠিক আছে, তো এটা মানে হবে অপশন সি সঠিক উত্তর। তারপর দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ব্রেড ইজ ইউজুয়ালি মেড ড্যাশ হুইট। তাহলে রুটি সাধারণত তৈরি হয় গম থেকে, তাই না? এবার দেখো, গমের আটা থেকে যখন রুটি তৈরি হচ্ছে তখন সম্পূর্ণ নতুন একটি খাবারের উপাদান তৈরি হচ্ছে, তাই না? তো সেক্ষেত্রে মনে রাখবে, যখন কোনো কিছু তৈরির ক্ষেত্রে যদি একটা জিনিস থেকে নতুন ভিন্ন ধরনের জিনিস তৈরি হয়, তো সেক্ষেত্রে কিন্তু আমরা কি ব্যবহার করব? তো সবসময় মনে রাখবে, আমরা মেড ফ্রম ব্যবহার করব। ঠিক আছে, মেড ফ্রম। তাহলে ব্রেড ইজ ইউজুয়ালি মেড ফ্রম হুইট। ঠিক আছে, তাহলে বাকিগুলো কখন ব্যবহার করব? মেড অফকে কখন ব্যবহার করব? মেড অফ ব্যবহার করব আমরা, মনে রাখবে, যখন কোনো বস্তু একই উপাদান দিয়ে তৈরি হবে এবং সেটা অপরিবর্তনশীল থাকবে। যেমন মনে করো কাঠ দিয়ে চেয়ার বা টেবিল তৈরি হচ্ছে, তাহলে চেয়ার বা টেবিল তৈরি হলেও তার উপাদান কাঠই থাকবে। তো সেক্ষেত্রে কিন্তু মেড অফ আমরা ব্যবহার করব। ঠিক আছে, আর উইথ কখন ব্যবহার করব? কোনো খাবার বা কোনো পানীয় জাতীয় দ্রবণের ক্ষেত্রে যদি আমি কোনো উপাদান দিয়ে সেটা তৈরি করি, যেমন দ্য ড্রিঙ্ক, ঠিক আছে, ওয়াজ মেড বাই আদার্স, মানে কোনো ভেজিটেবল বা কিছু, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু বাই ব্যবহার করব, সরি ভুল বললাম, উইথ ব্যবহার করব, মেড উইথ। আর মেড বাই কখন ইউজ করব? মেড বাই ইউজ করব যখন কোনো ব্যক্তি দ্বারা তৈরি করা হবে। ঠিক আছে, মেড বাই মি, মেড বাই রহিম, মেড বাই রাম। ঠিক আছে, তো এরকম। তাহলে কি বললাম, যখন কোনো বস্তু উপাদানটা চেঞ্জ হবে না, সেই উপাদানটা একই থাকবে, তাহলে সেক্ষেত্রে মেড অফ। যখন উপাদানটা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ একটা থেকে আমি নতুন কিছু তৈরি করছি, সেটা পাল্টে যাচ্ছে, সেক্ষেত্রে মেড কী হবে? মেড ফ্রম হবে। মেড উইথ কখন ব্যবহার করব? কোনো খাবার বা কোনো পানীয় জাতীয় দ্রবণের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? মেড উইথ। আর কোনো ব্যক্তি দ্বারা যদি কোনো কিছু করা হয়, তৈরি করা, সেক্ষেত্রে মেড বাই হবে। ঠিক আছে, এটা মনে রাখবে। নেক্সট দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, হি ইজ অ্যাফ্রেড দ্য স্নেক। তো অ্যাফ্রেড এরপরে কী বসবে? তো মনে রাখবে, অ্যাফ্রেড অফ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাফ্রোড অফ মানে হচ্ছে ভয়। ঠিক আছে, কোনো কিছুর ভয় বোঝাতে কিন্তু আমরা কি ব্যবহার করব? অ্যাফ্রেড অফ ব্যবহার করব। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব, চুজ দ্য সিনোনিম অফ অ্যাডভোকেট। অ্যাডভোকেট এই শব্দটির সিনোনিম কী হবে? অ্যাডভোকেট, তো অ্যাডভোকেট শব্দটির অর্থ হচ্ছে সমর্থন বা পক্ষে। মনে রাখবে, সমর্থন করা বা পক্ষে বোঝাতে। তাহলে অপশানগুলো দেখো, সাপোর্ট মানে কি? সাপোর্ট মানে হচ্ছে সমর্থন করা, তাই না? আর কি? ডিনাই মানে কি? ডিনাই মানে হচ্ছে অস্বীকার করা। রিজেক্ট মানে বাতিল করা। অপোজ কথাটার অর্থে কি? বিরোধিতা করা। তো সঠিক উত্তর কী হবে? অপশান বি, সাপোর্ট মানে সমর্থন করা, অ্যাডভোকেট মানে হচ্ছে সমর্থন করা বা পক্ষে। ঠিক আছে, সিনোনিম যেহেতু বলা হচ্ছে। নেক্সট দেখো, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট পার্ট। কোনটি ভুল রয়েছে এই সেন্টেন্সটির মধ্যে খুঁজতে বলা হচ্ছে। হি ইজ অ্যান ইউনিভার্সিটি স্টুডেন্ট। এখানে আর্টিকেল থেকে প্রশ্ন রয়েছে, দেখো, অ্যান ইউনিভার্সিটি হয় না, এ ইউনিভার্সিটি হয়। কারণ ইউনিভার্সিটি উচ্চারণ করতে গেলে ইউ এর উচ্চারণটা ইউ এর মতনই হচ্ছে, তাই না? তো সেক্ষেত্রে কী হবে? এ বসবে। তো হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট এটা হওয়া উচিত ছিল, তার ভুল কী রয়েছে? অ্যান্ডটা ভুল রয়েছে। নেক্সট দেখো, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড ফর এ পারসন হু নোস মেনি ল্যাঙ্গুয়েজ। এমন একজন ব্যক্তি যে অনেকগুলো ভাষা জানে, তাই না? ঠিক আছে, তো যে বহু ভাষা জানে তাকে বলা হচ্ছে পলিগ্লট। ঠিক আছে, পলিগ্লট। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, পলিগ্লট। আর বাইলিঙ্গুয়াল মানে কোনটা? যে দুটি ভাষা জানে। স্কলার মানে পণ্ডিত ব্যক্তি, আর অরাটর মানে হচ্ছে বক্তা। ঠিক আছে, তো সঠিক উত্তর অপশন এ, এ পারসন হু নোস মেনি ল্যাঙ্গুয়েজ ইজ কল্ড পলিগ্লট। ঠিক আছে, মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক,
দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই ড্যাশ দ্য স্টেশন। ঠিক আছে, এটা পাস্ট পারফেক্ট টেন্স থেকে দিয়েছে। তো দেখো অতীতকালের দুটো ঘটনা কিন্তু পাশাপাশি ঘটছে, তাই না? অতীতকালের দুটো ঘটনা যদি পাশাপাশি বসে সেক্ষেত্রে মনে রাখবে প্রথমটি পাস্ট পারফেক্ট আর পরেরটি কিনতে হবে পাস্ট সিম্পল, মানে সিম্পল পাস্ট। তো দেখো দ্য ট্রেন হ্যাড লেফট, এটা রয়েছে পাস্ট পারফেক্ট, বিফোর দিয়ে এবার কী হওয়া উচিত, সিম্পল পাস্ট হবে। তো সাবজেক্টের পরে সিম্পল পাস্ট করতে গেলে কী হবে, V2 বসবে। এবার অপশান চেক করো, রিচ হ্যাড রিচড, ওয়াজ রিচিং, হবে না, তাহলে কী হবে সঠিক উত্তর, রিচড হবে, অপশান বি। ঠিক আছে, নেক্সট দেখো মিনিং অফ দ্য ইডিয়মস ইন এ নাটসেল। ইন এ নাটসেল কথাটির ইডিয়ম কী বোঝাচ্ছে? ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন না, ইন এ উডেন বক্স না, ইন এ লার্জ এরিয়া না, ইন ভেরি ব্রিফ ফর্ম, খুব সংক্ষেপে বা সংক্ষিপ্ত অংশে বোঝাতে নাটসেল ব্যবহার করবে, তাই না? একটা বাদামের মধ্যে দেখবে ছোট্ট করে বাদামের টুকরোগুলো থাকে, তাই না, সেলের মতো, ঠিক সেরকম খুব সংক্ষিপ্ত বা খুব সংক্ষেপে এরকম বোঝাতে ইনে নাটসেল আমরা ব্যবহার করব। অপশান বি হবে সঠিক উত্তর। পরবর্তী, হোয়াট ইজ দ্য ইয়ং ওয়ান অফ ক্যাঙ্গারু। ক্যাঙ্গারুর বাচ্চাকে আমরা কী বলবো? ঠিক আছে, তো মনে রাখবে ক্যাঙ্গারুর বাচ্চাকে বলা হবে জয়ে, অপশান বি জয়ে বলা হবে। তাহলে কাপ কাকে বলবো? কাপ বলবো আমরা সিংহ বা বাঘের বাচ্চাকে। ফুল আমরা কাকে বলবো? ফুল বলবো আমরা ঘোড়ার বাচ্চাকে। কিট কাকে বলবো? ছাগলের বাচ্চাকে। তো সঠিক উত্তর জোয়ে, মানে হচ্ছে ক্যাঙ্গারুর বাচ্চা। ঠিক আছে, তো এই ছিল আজকের 25টি প্রশ্নোত্তর। তো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের এই ক্লাসগুলো কেমন লাগছে। যদি ভালো লাগে, হেল্পফুল বলে মনে হয় তো অবশ্যই কমেন্ট করো। তো রেগুলার কিন্তু এই ক্লাসগুলো আসবে পরীক্ষা পর্যন্ত। ঠিক আছে, আর যদি নতুন হও তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। তো ওকে বন্ধুরা, থ্যাংক ইউ।